সো লাস্ট ক্লাস আই ডিসকাসড অ্যাবাউট, আমি আলোচনা করেছিলাম তোমাদের যদি মনে থাকে, লেখচিত্র এবং লেখচিত্র অঙ্ক রিলেটেড সমস্ত কিছু প্রবলেম। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব নিউটনের গতিসূত্র। লাস্ট ক্লাসে আমরা নিউটনের প্রথম গতিসূত্রটা আলোচনা করেছিলাম এবং সেখানে জাড্য বা জড়তা সম্বন্ধে আলোচনা করা হয়েছিল। জাড্য বা জড়তা কি? কোনো বস্তু তার নিজের স্থিতিশীল অথবা গতিশীল অবস্থা বজায় রাখার চেষ্টা করে, এই ধর্মকে আমরা কি বলি? জড়তা বা জাড্য। ঠিক আছে, জানলাটা পুরোটা খুলে দেবো বাবু, পুরোটা খুলে দেন। হ্যাঁ, আজকে আমরা আলোচনা করব নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস জানতে পারি। কি কি? একটা হচ্ছে প্রথমত ভরবেগের ধারণা, প্লিজ নোট ডাউন করে নেবে। ভরবেগের ধারণা পাই আমরা। অ্যান্ড সেকেন্ড, আমরা বল পরিমাপ করার সমীকরণ বা বল পরিমাপ করতে পারি। এই দুটো জিনিস আমরা পাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস পাচ্ছি। একটা হচ্ছে ভরবেগের ধারণা, যেটা আমরা প্রথম গতিসূত্র থেকে পেয়েছিলাম, জড়তা বা জাড্য। নিউটনের দ্বিতীয় গতিসূত্রে এরকম কোনো সমস্যা নাই, আমরা পাচ্ছি ভরবেগের ধারণা আর আমরা পাচ্ছি বল। সো প্রথমেই আমরা ভরবেগ কাকে বলে এটা নিয়ে একটু আলোচনা করব। ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে, ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল, এখানে একটা দাগ কেটে দিই তাহলে আমার দুটো বোর্ড হয়ে যাবে। ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয়, তাহলে ভরবেগ কাকে বলে? ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা বলবো ভরবেগ। বেসিক্যালি ভরবেগকে আমরা পি চিহ্ন দ্বারা লিখবো। পি চিহ্ন, এই পি চিহ্ন দ্বারা ভরবেগকে আমরা লিখবো, মাথায় রাখবো পি চিহ্ন দ্বারা, স্মল পি। অর্থাৎ স্মল পি যেখানে পাবো এই চ্যাপ্টারে, সেটা মাথায় রাখবো আমরা ভরবেগ হবে। এবং মাথায় রাখবে কোনো বস্তুর ভর, ভর যদি আমার এম হয় আর বেগ যদি ভি হয়, তাহলে অবভিয়াসলি ভরবেগ সমান কত হবে? এম ভি। এটা মাথায় রাখবো, কারণ ভরবেগ মানে কি? ভর ইন্টু বেগ। তাহলে ভর ও বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকে আমরা কি বলবো? ভরবেগ। একে কোন চিহ্ন দ্বারা লিখবো? পি চিহ্ন দ্বারা। তার মানে এই চ্যাপ্টারে পি লেখা আছে মানে সেটা কি হবে? অ্যাকচুয়ালি ভরবেগ, এবং ভরবেগ মানে ভর গুণিত বেগ। ভরবেগের একক কি হবে না? তো ভরবেগের একক সিজিএস পদ্ধতিতে যদি দেখো, সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক হয় গ্রাম সেমি পার সেকেন্ড, এবং এসআই পদ্ধতিতে হয় কেজি মিটার পার সেকেন্ড, এবং এর যদি মাত্রা দেখতে চাও তাহলে হয় ml (10⁻⁻1). এটা হচ্ছে তার ভরবেগের যাবতীয় তথ্য। ভরবেগ জিনিসটা কি? ধরো কোনো একটা বস্তু সে গতিশীল অবস্থায় আছে, এবার তাকে, ধরো একটা সাইকেল, তুমি সাইকেল চালাচ্ছ, এই সাইকেল চালানো অবস্থায় তুমি সাইকেলটাকে থামাতে চাইছো। এই যে থামানোর জন্য যে ব্রেক প্রয়োগ করতে হবে, যার ভরবেগ যত বেশি তার উপর তত বেশি ব্রেক প্রয়োগ করতে হবে, এইটা হচ্ছে ভরবেগ। তার মানে লজিক হচ্ছে কি, কোন বস্তুর ভর আর বেগ দুটোকে মিলে যে গতিশীলতা সৃষ্টি হয় সেটা হচ্ছে ভরবেগ। তার মানে যার ভর বেশি তাই তাকে গতিশীল করতেও আমার বেশি বল প্রয়োগ হবে, হ্যাঁ না বলো? আবার যার ভরবেগ বেশি তাকে থামাতেও আমাকে কি করতে হবে? বেশি বল প্রয়োগ করতে হবে। তাই লজিক্যালি যদি একটা 1000 টন 1000 কেজি ওজনের ট্রাক আর একটা 10 কেজি ওজনের সাইকেল, দুটোই যদি চলে একসঙ্গে একই বেগে, কাকে থামাতে বেশি বল প্রয়োগ করতে হবে? আমাকে ট্রাককে। কেন? ট্রাকের ভর কি হচ্ছে আমার? বেশি, সেই জন্য তাকে থামাতেও আমার কি লাগবে? বেশি বল লাগবে। আমি এটা কি বোঝাতে পারলাম? ঠিক আছে, লজিকটা হচ্ছে এইটাই। তাহলে দুটো বস্তুর মধ্যে যদি এরকম দেখি সিচুয়েশন, তাহলে ভরবেগ আমরা এখান থেকে বার করতে পারবো। তাহলে একটা হালকা না ভারী, কোন বস্তুর ভরবেগ বেশি হবে? অবভিয়াসলি একটা ভারী বস্তুর ভরবেগ বেশি হবে যদি তাদের বেগটা কি হয়? একই হয়। সেটা প্রমাণ আমাদের এখানে নিচে লিখে দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো অ্যাজ ইউজুয়াল। ঠিক আছে, তাহলে হচ্ছে ভরবেগ। তাহলে কোনো হালকা বস্তু থেকে ভারী বস্তুর ভরবেগ কি হবে? সবসময় বেশি। শক্তির ক্ষেত্রে উল্টো দেখবো, হালকা বস্তুর আবার গতিশক্তি বেশি হয় ভারী বস্তুর তুলনায়, আমি পরে বোঝাবো সেটা। তাহলে ভরবেগ মানে ভর গুণিত বেগ, সিম্পল কথা।
ভরের সাথে বেগ, যে কোনো একটা জিনিস যদি বেড়ে যায়, ভর বেড়ে গেলে ভরবেগ বেড়ে যাবে, বেগ বেড়ে গেলে ভরবেগ বেড়ে যাবে, ভর আর বেগ দুটোই বেড়ে গেলে ভরবেগ আরো বেড়ে যাবে। তাই লজিক্যালি তুমি যদি একটা ভারী বস্তুর কথা ভাবো, তার যা বেগ আছে সেই একই বস্তুর বেগ যদি দ্বিগুণ হয়ে যায়, ভরবেগও আমার কি হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। আবার একটা বস্তুর ভর আর বেগ উভয়েই যদি দ্বিগুণ হয়ে যায়, ভরবেগ কত গুণ হবে, 4 গুণ। কেন? 2 গুণিত 2। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? তাহলে ভরও দ্বিগুণ হয়ে গেল স্যার, বেগও দ্বিগুণ হয়ে গেল, তাহলে ভরবেগ কত গুণ হবে, 4 গুণ। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? এ হচ্ছে সিচুয়েশন। এখন আমরা পড়ব ভরবেগের সংরক্ষণ সূত্র। ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? সো এটা খুব ইম্পর্টেন্ট টপিক একটা, ভরবেগের সংরক্ষণ সূত্র। সূত্রটা হচ্ছে, এটা আমরা রৈখিক ভরবেগের কথা বলছি কিন্তু, হ্যাঁ, রৈখিক ভরবেগ। ভরবেগ দু রকমের হয়, ভরবেগ দু রকমের হয়। একটা হচ্ছে রৈখিক ভরবেগ, আমরা যেটা আলোচনা করছি এটাকে আমরা পি দিয়ে লিখছি, আর একটা হয় কৌণিক ভরবেগ, যেটাকে তোমরা ক্লাস 11-এ শিখবে, এটাকে এল দিয়ে লেখা হয়, কৌণিক ভরবেগ। আমরা ক্লাস 9-এর রৈখিক ভরবেগটাকে নিয়ে আলোচনা করব, কৌণিক নয়, কৌণিকটা ক্লাস 11-এর জন্য রাখা থাকবে। এখন আমরা আলোচনা করছিলাম রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? যে কোনো বস্তুর উপর বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, একটা আইসোলেটেড বডি, তাহলে তার ভরবেগের মান অপরিবর্তিত বা সংরক্ষিত থাকবে। যেমন ধরো আমি যদি এখানে একটা বোতলকে রেখে দিয়ে, বোতলটা এভাবে রাখা আছে, এর উপর যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, এর ভরবেগ যা ছিল তাই থাকবে। এর ভরবেগ এখন কত আছে, 0। কেন? এর বেগ কত, বেগ 0 বলে ভরবেগ কত হবে, তাহলে এ 0ই থাকবে। আবার ধরো আমি যদি পৃথিবীর কথা ভাবি, পৃথিবী নিজস্ব একটা ভরবেগ নিয়ে ঘুরছে, কৌণিক ভরবেগ, হ্যাঁ না বলো, ঘুরছে। আমি যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, সে কি একই বেগ নিয়ে ঘুরবে? হ্যাঁ স্যার। এবার আমি যদি বাইরে থেকে পৃথিবীকে জোরে ঠেলে দিই, ধরো কথা মনে বলছি আমি এরকম বড় পাওয়ারফুল যে পৃথিবীকে ঠেলে দিতে পারবো, তাহলে ভরবেগ কি হয়ে যাবে, পরিবর্তনশীল হয়ে যাবে। সেক্ষেত্রে কোনো বস্তুকে বাইরে থেকে বল প্রয়োগ করলে তবে তার ভরবেগের পরিবর্তন হয়, আদারওয়াইজ হয় না। এটাকে দুটো বস্তুর সংঘর্ষ দ্বারা অনেক সময় ব্যাখ্যা করা যায়। সংঘর্ষ কেমন সংঘর্ষ আমি বোঝাচ্ছি। ধরো এটা একটা যে কোনো বস্তু, তার ভর হচ্ছে আমার m1 আর তার বেগ হচ্ছে u1, এইদিকে যাচ্ছে। এটা একটা বস্তু, মার্বেল পাথর ভাবতে পারো। আরো একটা মার্বেল পাথরের কথা ভাবো, এইটা একটা মার্বেল পাথর, যার ভর হচ্ছে m2, তার বেগ হচ্ছে u2, এইদিকে যাচ্ছে। তারা ধাক্কা মারবে। স্যার ধাক্কা তো মারবে না, মারবে যদি u1 এর মান u2 থেকে কি হয়ে যায়, বেশি, বেশি তারা ধাক্কা মারবে। ঠিক বুঝতে পারছি ব্যাপারটা? তাহলে আমি ধরে নিলাম u1 এর মান u2 থেকে বেশি বলে তারা কি করবে, ধাক্কা মারবে। ধাক্কা মারলো, ধাক্কা মারার পর আমি ধরলাম যে যে বস্তুটা m1 ছিল তার বেগ হলো v1, আর যে বস্তুটা ছিল আমার m2 তার বেগ হলো v2। তার মানে এই যে সংঘর্ষ, সংঘর্ষটা এখানটাতে হলো। এবার সংঘর্ষের আগে মোট ভরবেগ কত, সংঘর্ষ এই জায়গাটায় হয়েছে, তার আগে মোট ভরবেগ কত? আচ্ছা এই বস্তুটার ভরবেগ কত স্যার, m1 u1, হ্যাঁ না বলো। আর এর ভরবেগ কত স্যার, কিন্তু মোট ভরবেগ বার করতে গেলে কি করব, যোগ। সিমিলারলি ধাক্কার পরে ভরবেগ, এর ভরবেগ কত হবে স্যার, m1 v1, ঠিক বলছি তো? আর এর ভরবেগ কত হবে, আর যদি মোট ভরবেগ করতে হয়, যোগ। বলছে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ধাক্কা লাগার আগের মুহূর্তের মোট ভরবেগ ধাক্কা লাগার পরের ভরবেগের সাথে সব সময় সমান হবে। তাহলে সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ সমান সংঘর্ষের পরে মোট ভরবেগ। এই কথাটা কিন্তু আমরা মাথায় রাখবো যে সংঘর্ষের আগে যা মোট ভরবেগ হবে, সংঘর্ষের পরেও কিন্তু ততটাই ভরবেগ আমরা এখানে পাবো। এই হচ্ছে ভরবেগ। ভরবেগের ক্ষেত্রে দেখো, ভর একটি স্কেলার রাশি, কিন্তু বেগ একটা কি রাশি, ভেক্টর। সেই জন্য ভরবেগ অবভিয়াসলি একটা ভেক্টর রাশি, মাথায় রাখবে, ভরবেগ অবভিয়াসলি একটা ভেক্টর রাশি। ভরবেগ একটি ভেক্টর রাশি। আমি কি এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি? তাহলে ভরবেগের সংরক্ষণ সূত্র কি আমরা বোঝাতে পারলাম, যে ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি, m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। এখন এই ভরবেগের সংরক্ষণ, বলো কিছু বলবে?
সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ। আমরা এই ভরবেগের ধারণাকে কাজে লাগিয়ে বন্দুক থেকে নির্গত গুলির বেগ বা বন্দুকের বেগ নির্ণয় করতে পারি। দেখবে আমরা যখন বন্দুক থেকে গুলি চালাই তখন কি হয়, বন্দুকটা পেছনের দিকে সরে আসে। ইয়েস, পাবজি নাকি রে, না ফ্রি ফায়ার? রিকয়েল ভেলোসিটি, এটাকে বলা হয় প্রতিক্ষেপ বেগ, বাংলায় বলা হয়। ঠিক আছে, যখন আমরা কোনো স্নাইপার চালাবো বা কোনো কিছু বন্দুক চালাবো তখন গুলি চালালে না হাতটা পেছনের দিকে সরে আসে। কেন? আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র কিছুক্ষণ পর পড়বো, ক্রিয়া প্রতিক্রিয়া। আমরা যখন বন্দুকের ওপর বা বন্দুকের ট্রিগার দাবাবো তখন আমরা গুলির ওপর একটা ক্রিয়া করলাম এবং ক্রিয়ার ফলে গুলিটাও বন্দুকের ওপর একটা প্রতিক্রিয়া দেবে। এই প্রতিক্রিয়ার জন্য বন্দুকটা পেছনের দিকে সরে চলে আসে। এখন গুলির বেগ আমি যদি জানি, বন্দুকের বেগটা বার করতে পারবো, বন্দুক কত ভেলোসিটি নিয়ে পেছনের দিকে আসবে। কি করে বার করতে পারবো এটা একটু দেখার চেষ্টা করি। ঠিক আছে, এটা একটু বার করার চেষ্টা করি। চলো ধরো কথা মানে বলছি। ঠিক আছে, বন্দুকের বেগ, আমি কথা মানে বলছি, ধরো বন্দুকের বেগ বার করবো। আমি বলছি ধরো এটা একটা বন্দুক। আমি বন্দুক ভালো আঁকতে পারবো না ন্যাচারালি। ঠিক আছে, এরকম একটা বন্দুক, এই ঠিক আছে বন্দুক। এবার বন্দুকের ভেতর থেকে যখন গুলি নির্গত হচ্ছে, এইটা হচ্ছে গুলি বেরোচ্ছে, আমি ধরে নিলাম যে বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম, আর গুলির ভর আমি ধরে নিলাম স্মল এম। আমি ধরলাম বন্দুকের ভর হচ্ছে ক্যাপিটাল এম আর গুলির ভর হচ্ছে স্মল এম। এখন আমি যখন বন্দুকের ট্রিগার দাবাইনি তখন বন্দুকের বেগ কত? 0। গুলিরও বেগ কত? ঠিক। তাহলে প্রাথমিক অবস্থায় বন্দুক আর গুলির ভরবেগ কত হবে? হ্যাঁ না বলো। কেন 0? কারণ গুলিটারও বেগ কত স্যার? 0। বন্দুকেরও বেগ কত স্যার? 0। তাহলে স্বাভাবিকভাবে স্যার মোট ভরবেগ 0 হবে। কিন্তু যখন আমি ট্রিগার দাবিয়েছি ঢাই করে, তখন বন্দুকটা এই পেছনের দিকে যাবে, গুলির সামনের দিকে যাবে। হ্যাঁ না বলো। আমি ধরে নিলাম যে গুলিটা যাচ্ছে স্মল ভি বেগে যাচ্ছে আর বন্দুকটা যাচ্ছে ক্যাপিটাল ভি বেগে পেছনের দিকে। ঠিক আছে, তাই লজিক্যালি যদি এ যায় এইদিকে আর বন্দুকটা যায় এইদিকে, তাহলে আমরা এখানে বার করতে পারবো অন্তিম অবস্থায় ভরবেগ। কি ভরবেগ হবে স্যার? না তো তুমি তাকাও যে গুলিটা এইদিকে যাচ্ছে কত বেগে? ভি। আর গুলির ভর কত স্যার? স্মল এম। তাহলে গুলির ভরবেগ কত স্যার? স্মল এম ভি। হ্যাঁ না বল। ঠিক বলছি তো, স্মল এম ভি। আর বন্দুকটা যাচ্ছে এইদিকে কত বেগে? ক্যাপিটাল ভি। বন্দুকের ভর কত স্যার? ক্যাপিটাল এম। তাহলে বন্দুকের ভরবেগ কত হবে? এম ভি। ঠিক বলছি। আর যদি মোট ভরবেগ বার করতে হয় কি করব? যোগ করব। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে কি বলেছিল? সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগ। যখন বন্দুকের ওপর ট্রিগার দাবালাম তখন কি একটা সংঘর্ষ হয়েছে? গুলির সাথে বন্দুকের সংঘর্ষ হয়েছে। তাহলে সংঘর্ষের আগে ভরবেগ কত? 0। সংঘর্ষের পরে ভরবেগ কত? এত। তাহলে এই দুটো কি পরস্পর সমান হবে? হ্যাঁ না বলো। তার মানে লজিক্যালি সংঘর্ষ দুটো যদি সমান হয় তাহলে এম ভি প্লাস ক্যাপিটাল এম ভি শুড বি ইকুয়াল টু কত? 0। আমি কি এখানে, হ্যাঁ বলো কি বুঝতে পারোনি? এখান থেকে যদি আমি বন্দুকের বেগটা বার করতে চাই তাহলে ক্যাপিটাল এম ভি সমান কি মাইনাস স্মল এম ভি হবে? দেখো ভালো কথা, এটা এদিকে নিয়ে গেলাম। আর ক্যাপিটাল ভি সমান মাইনাস এম ইন্টু স্মল ভি বাই ক্যাপিটাল এম। এটা হচ্ছে আমার বন্দুকের প্রতিক্ষেপ বেগ, বা যারা পাবজিতে মাস্টার আছো তারা জানো রিকয়েল বা ফ্রি ফায়ার, রিকয়েল ভেলোসিটি। এবার স্যার ঋণাত্মক চিহ্ন কেন এলো? হ্যাঁ না বলো। দেখো ভরবেগ কি একটা ভেক্টর রাশি, বেগ কি একটা ভেক্টর রাশি। এই দিকের ভরবেগটাকে যদি পজিটিভ ধরো, এই দিকের ভরবেগ কি হবে? এই নেগেটিভ সাইনটা তাই বোঝাচ্ছে, নেগেটিভ চিহ্নটা বোঝাচ্ছে
গুলি যেদিকে যাচ্ছে বন্দুক তার বিপরীত দিকে যাবে, হ্যাঁ না বলো? সেই তো হয় যখন আমরা এরকম করে গুলি চালাবো, গুলিটা সামনের দিকে যাবে আর বন্দুকটা পেছনের দিকে চলে আসবে। বলো আমি কি বুঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে এই ক্ষেত্রে আমাদের যদি অঙ্ক দেয় তাহলে কি আমরা বন্দুকের ভরবেগ থেকে কোশ্চেন দিয়ে বার করতে পারবো প্রবলেম, হ্যাঁ না বলো? আমরা কি বার করতে পারবো প্রবলেম? বুঝাতে পেরেছি, হ্যাঁ না বলো? ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? তাহলে ভরবেগের কনসেপ্টের এই জায়গাটা কি আমি ক্লিয়ার করাতে সকলকে পারলাম? বলবে আমাকে হ্যাঁ না। ক্লিয়ার হয়েছে? ওকে, এবার আমরা পড়বো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রের বল পরিমাপক সমীকরণ। এবার এই বল পরিমাপক সমীকরণ জানতে গেলে আমাকে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা জানতে হবে, যেটা আমরা আগের দিন বোধহয় আলোচনা করেছিলাম, যে কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। আই রিপিট, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের মান তার ভরবেগের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেদিকে হয়। আমরা এখন নিউটনের এই দ্বিতীয় গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণটা বার করার চেষ্টা করব। তো নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বল পরিমাপক সমীকরণটাকে আমরা চেষ্টা করব বার করার। বল পরিমাপক সমীকরণ একটু প্লিজ দেখবে। ধরো এম ভরের একটা বস্তু আছে, তার ভর হচ্ছে এম। ধরি এম ভরের একটি বস্তু আছে, তার প্রাথমিক বেগ কত? আমি ধরে নিচ্ছি যে তার প্রাথমিক বেগ কত দিয়ে ধরি আমরা প্রাথমিক বেগকে? ইউ। প্রাথমিক বেগ ছিল তার ইউ। তার উপর ক্যাপিটাল এফ বল প্রয়োগ করায় টি সময় পর তার বেগ হয় ভি। তাহলে আমি কি লিখলাম এখানটাতে? যে একটা বস্তু ধরলাম যার ভর এম, তার উপর একটা ক্যাপিটাল এফ বল প্রয়োগ করেছি বলে টি সময় পর তার বেগ কত হয়েছে? ভি। তাহলে প্রাথমিক বেগ কত ছিল? ইউ। অন্তিম বেগ কত? তাহলে এখান থেকে কি আমি প্রাথমিক, আমি প্রা লিখলাম, প্রাথমিক ভরবেগ বার করতে পারবো? কে বলতে পারবে প্রাথমিক ভরবেগ? প্রাথমিক ভরবেগ কত হবে? দেবতনু কত? ভর কত? প্রাথমিক বেগ কত? তাহলে প্রাথমিক ভরবেগ কত? বল, বুঝতে পেরেছিস? আর বল অন্তিম ভরবেগ কত হবে? কে বলতে পারবে? এমভি। ঠিক কি এত দূর পর্যন্ত? এত দূর পর্যন্ত কি ঠিক? তাহলে আমরা এই দুটো জিনিস এখান থেকে পেলাম, প্রাথমিক ভরবেগ আর কি পেলাম? অন্তিম ভরবেগ। তাহলে আমরা এখান থেকে কি ভরবেগের পরিবর্তনটা লিখতে পারবো। ভরবেগের পরিবর্তন কি করে বার করি আমরা? অন্তিম ভরবেগ মাইনাস প্রাথমিক ভরবেগ। এটা কি ঠিক? তাহলে এমভি মাইনাস এমইউ, এতদূর কি ঠিক? এবার ভরবেগের পরিবর্তনের যদি হার বার করতে হয়, আমরা লেখচিত্র চ্যাপ্টারে পড়িয়েছিলাম হার মানে 1/, সময়, হ্যাঁ না বলো? মনে করে দেখো এখানে লিখেছিলাম হার মানে 1/, সময়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার মানে ভরবেগের পরিবর্তন বাই কি লিখবো? সময়। সময় কত দিয়েছে আমাকে? টি। তাহলে এতদূর কি ঠিক আছে? তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? কোন বস্তুর উপর প্রযুক্ত বলের মান, প্রযুক্ত বল কত এখানে আছে? এফ। প্রযুক্ত বলের মান কার সাথে সমানুপাতিক? ভরবেগের পরিবর্তনের হারের সাথে, হ্যাঁ না বলো? তাহলে আমরা লিখতে পারি এখানে কি, যে নিউটন দাদুর নিউটনের গতি সূত্র থেকে পাই। কত নম্বর গতিসূত্র? এখানে অবশ্যই লিখবে দ্বিতীয় গতিসূত্র। নিউটনের দ্বিতীয়, এটা হয়ে যায়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই কি পাও? ক্যাপিটাল এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ বাই কত হবে? টি। বলো এত ঠিক আছে? ক্যাপিটাল এফ সমানুপাতিক এমভি মাইনাস এমইউ বাই টি। কেন? নিউটন তাই বলেছে বাইরে থেকে প্রযুক্ত বলের মান বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও কিন্তু সেই দিকেই হয়। যদি তাই হয়, এখন সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কি আসে? ধ্রুবক। এবং ধ্রুবকটাকে আমরা কি দিয়ে লিখি? কে। অতএব আমরা এখানে লিখতে পারি ক্যাপিটাল এফ সমান
কে ইন্টু, এবার দেখো এখান থেকে যদি এম কমন নিই, কমন জিনিসটা নিশ্চয়ই জানো, এম কমন নিলে কি পড়ে থাকবে ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা ভি মাইনাস ইউ বাই টি মানে কি জানো? বেগের পরিবর্তন বাই সময়, তাকে কি বলি? ত্বরণ। তাহলে ক্যাপিটাল এফ সমান কে ইন্টু এম এ। কেন না, তো আমরা জানি এ সমান ভি মাইনাস ইউ বাই টি। বলা তো ঠিক আছে। এখন কেটাকে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে 1 ধরি। যদি যদি এফ সমান 1 ডাইন বা 1 হয়, সিম্পল ইউনিট লিখতে হবে না, এম এর মান 1 হয় আর এর মান 1 হয়, তাহলে কে সমান 1, তাহলে এফ সমান আমরা এম এ, কেটাকে 1ই ধরি আমরা, এফ সমান এম এ। এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তাই নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি যে বল মানে হচ্ছে ভর গুণিত ত্বরণ। এটা আমরা পেলাম নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে, পেলাম আমরা বল মানে হচ্ছে ভর গুণিত ত্বরণ। এটা মাথায় রাখবো, বল ইকুয়াল টু ভর গুণিত ত্বরণ, এই জিনিসটা পেলাম। এখন বল পরিমাপক সমীকরণ পেলাম, তাহলে আমরা এখন বল পরিমাপক সমীকরণের বদলে বলের এককগুলোকে জানার চেষ্টা করব। বলের দু রকমের একক হয়, একটা হচ্ছে অভিকর্ষীয় একক, তাহলে আমরা এখন লিখছি বলের একক। বলের একক দু রকমের হয়, একটা হচ্ছে অভিকর্ষীয় একক আর একটা হচ্ছে পরম একক। অভিকর্ষীয় একক নিয়ে যদি একটু আলোচনা করি, অভিকর্ষীয় একক ভালো করে শুনবে, এটা অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ওয়েট, বা বাংলায় যাকে বলি গ্রাম ভার। তাহলে অভিকর্ষীয় একক হচ্ছে গ্রাম ভার। কাকে বলে? 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বল দিয়ে কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় 1 গ্রাম ভার। কি? ডব্লিউটি। সিমিলারলি এসআই পদ্ধতিতে এটা হবে কেজি ওয়েট, কিলোগ্রাম ভার, মানে এটাকে বাংলায় বলবো আমরা কিগ্রা ভার। 1 কেজি ভরের কোনো বস্তুকে পৃথিবী যে বল দিয়ে টানে তাকে বলা হয় 1 কেজি ওয়েট। এবং মাথায় রাখবে বলের পরম এককটাকে, দেখো আমার নোটসে সুন্দর ছকে দিয়ে দিয়েছি, আমি দেখতে পারো একবার, তোমরা ছক করে দেওয়া আছে, দেখতে পেয়েছো নিশ্চয়ই। বলের পরম একক সিজিএস পদ্ধতিতে বলের পরম একক কি হয়? ডাইন, প্রত্যেকে জানো। আর এসআই পদ্ধতিতে বলের পরম একক কি হয়? নিউটন। মাথায় রাখবে 1 গ্রাম ওয়েট, এখানে একটা রিলেশন মাথায় রাখবে যে 1 গ্রাম ওয়েট মানে হয় 980 ডাইন, and 1 কেজি ওয়েট মানে হয় 9.8 নিউটন। এটা অনেক সময় পরীক্ষায় দেয়, প্লিজ একটু মাথায় রাখবে যে 1 গ্রাম ওয়েট মানে হয় 980 ডাইন এবং 1 কেজি ওয়েট মানে হয় 9.8 নিউটন। এটা কিন্তু আমরা মাথায় রাখার চেষ্টা করব। তাহলে এখানে আমরা বলের একক সম্বন্ধে লিখলাম, অভিকর্ষীয় একক এবং পরম একক, এবং বলের অভিকর্ষীয় ও পরম এককের মধ্যে আমরা এখানে সম্পর্ক লিখলাম। এতদূর পর্যন্ত আশা করছি ঠিক আছে। এবার আমরা সংজ্ঞা যদি বলতে চাই, 1 ডাইন বল কাকে বলে, তাহলে দেখো তুমি এখান থেকে বুঝতেই পারছো এই সংজ্ঞা দিয়ে, এখান দিয়ে বল মানে কি? ডাইন, ঠিক তো? আর বল মানে কি? ভর গুণিত ত্বরণ। তাই লজিক্যালি আমরা লিখতে পারি এইখানটাতে যে 1 ডাইন সমান হবে কত? 1 গ্রাম। কেন 1 গ্রাম লিখলাম? ভর, হ্যাঁ না বলো? ভর মানে কি? 1 গ্রাম। আর ত্বরণ মানে কি? ত্বরণের একক সেমি পার সেকেন্ড স্কোয়ার, সেই জন্য এখানে আমরা কত লিখবো? 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার। একইভাবে যদি আমরা 1 নিউটন লিখতে চাই, তাহলে 1 নিউটন মানে কত লিখবো? 1 কেজি ইন্টু কত লিখবো? 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক বললাম? তাহলে যদি 1 ডাইনের সংজ্ঞা দেখবে আমার নোটসে সুন্দর করে দেওয়া আছে, পেজ নাম্বার 33, প্লিজ ফলো পেজ নাম্বার 33, এখন করাচ্ছি। তাহলে তোমরা পেজ নাম্বার 33 তে দেখতে পাবে 1 ডাইন কাকে বলে? 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে বলা হয় 1 ডাইন। তাহলে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তার মধ্যে 1 সেমি পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলবো? 1 ডাইন। সব কি জানা জানা মনে হচ্ছে? মনে হচ্ছে এইটে পড়েছো। এবং 1 নিউটন কাকে বলে? না, তো 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে তাতে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে কি বলা হয়? 1 নিউটন। আশা করছি সংজ্ঞা দুটো পারবে, পেজ নাম্বার 33 ফলো করতে পারো। এবং আমরা এখান থেকে একটা কথা লিখতে পারি, ভালো করে দেখবে যে 1 নিউটন মানে কত?
স্যার 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, ঠিক বলছি তো? ভালো কথা। আচ্ছা 1 কেজি মানে কি 1000 গ্রাম, হ্যাঁ না না বলো? 1 কেজি মানে 1000 গ্রাম। আর 1 মিটার মানে কত সেমি? 100 সেমি। তাহলে দেখো এই কেজির গ্রামটাকে শেষে লিখলাম আর এই মিটারের সেমিটাকে এখানে লিখলাম, তাহলে কি আমি লিখতে পারবো, হ্যাঁ না না বলো? ভালো করে দেখো, এই কেজির 1000 গ্রাম আর মিটারের 100 সেমি আর সেকেন্ড সেকেন্ড তো থাকলোই। আর এটাকে যদি গুণ করি আমরা তাহলে কত হয়, 10 টু দি পাওয়ার 5 আর 1 নিউটন। আর গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার মানে কি পেয়েছিস? তাহলে 1 নিউটন মানে কত ডাইন? তাহলে মাথায় রাখবো, এটাও ক্লাস 8 এ পড়েছিলে। 1 নিউটন মানে হয় কত? 10 টু দি পাওয়ার 5 ডাইন। আই গেস বলতে পারলাম যে 1 নিউটন মানে হয় 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে 1 নিউটন মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 ডাইন, এটা মাথায় রাখবো আমরা, ঠিক আছে? তাহলে লজিক হচ্ছে কি, বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, সেখান থেকেই তার এককগুলো আমরা এখানে বের করার চেষ্টা করলাম। এতদূর পর্যন্ত কি ক্লিয়ার আছে বলতে পারো আমাকে? আশা করছি ক্লাস 8 এরই মতো টপিক যেহেতু, সেজন্য আমরা খুব দ্রুত এগুলো বুঝতে পারবো। এতদূর কি ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? এবার পয়েন্ট করবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা, এই টপিকটা এবার আলোচনা করব। পেজ নাম্বার 33 একদম নিচের দিকে আসে দেখবে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের ধারণা। এখন আমরা লিখতে পারি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পাই কি পাও না, তো ক্যাপিটাল এফ সমান কে, এটাকে যদি বাদ দিই তাহলে কত পেয়েছিলাম, এম ভি মাইনাস ইউ বাই টি, হ্যাঁ না না বলো? এতদূর কি পেয়েছিলাম? ঠিক, হ্যাঁ না না বলো? বা আমরা এটাও লিখতে পারি ক্যাপিটাল এফ ইন্টু স্মল টি সমান এম অফ ভি মাইনাস ইউ, এটা কি ঠিক, হ্যাঁ না না বলো? এফ ইন্টু ক্যাপিটাল টি, দেখো কিছুই করলাম না, গুণ করলাম জাস্ট। এখন তুমি বলো নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে কি? নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে প্রথম গতিসূত্রটা যদি মনে করতে পারো কি ছিল, বাইরে থেকে প্রযুক্ত বলের মান কত হয়, 0। বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয়, তুমি বলো বাইরে থেকে যদি বল প্রযুক্ত না হয় তাহলে এই এফ এর মান কত হবে? তাই তো হওয়া উচিত। তাহলে নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে ক্যাপিটাল এফ এর মান কত হতে হবে? কেন, ক্যাপিটাল এফটা কি বাইরে থেকে প্রযুক্ত বল? হ্যাঁ, বাইরে থেকে প্রযুক্ত বল নিউটনের প্রথম গতিসূত্র অনুসারে কি হয়, 0 হয় না। যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারি 0 ইন্টু টি সমান এম ইন্টু ভি মাইনাস ইউ, হবে না? হবে না বলো? বা এম ইন্টু ভি মাইনাস ইউ মানেই 0, কেন, 0 সাথে টি গুণ করলে কত হয়, 0। আমি এটাকে এদিকে লিখলাম। এম মানে কি ভর, এম এর মান কি কখনো 0 হতে পারে? হবে না। তাহলে নিশ্চয়ই ভি মাইনাস ইউ এর মান কত হবে? কেন, দুটো রাশির গুণফল 0 মানে যে কোনো একটা 0 অথবা দুটোই 0, এম তো কোনোদিন 0 হতে পারে না, তাহলে এ বেটা কি হবে, 0। অতএব ভি মাইনাস ইউ সমান 0, কেন, কারণ এম এর মান কখনো 0 হবে না, এম এর মান 0 নিলাম না। অতএব ভি সমান ইউ। ভি সমান ইউ মানে কি, দেখ কোন বস্তুর অন্তিম বেগ আর প্রাথমিক বেগ পরস্পর কি সমান। অন্তিম বেগ আর প্রাথমিক বেগ যদি সমান হয় তাহলে বস্তুটা কি সমবেগে চলে? কারণ প্রাথমিক বেগও যা অন্তিম বেগও তাই, তাহলে বস্তুর বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে বস্তুটা কোন বেগে চলবে? অতএব বস্তুটি সমবেগে চলবে, হ্যাঁ না না বলো? এখন বস্তুটি যদি স্থির হয়, বস্তুটি যদি স্থির হয় তাহলে প্রাথমিক বেগ কত হবে? বস্তু যদি স্থির হয় প্রাথমিক বেগ কত হবে? তো প্রাথমিক বেগ যদি 0 হয়ে যায়, ভি এর মান অন্তিম বেগ কত হবে? তুই ভাব একটা বস্তু যার প্রাথমিক বেগও 0 অন্তিম বেগও 0, তাহলে বস্তুটা কি স্থির অবস্থায় আছে? তাহলে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু কি স্থির থাকবে?
আর সমবেগে চলমান বস্তু কিভাবে চলবে? সমবেগে। এটাই কি নিউটনের প্রথম গতিসূত্র? কোথা থেকে পেলাম আমরা? দ্বিতীয় গতিসূত্র থেকে। বল বোঝাতে পেরেছি কিনা? অতএব বস্তুটি স্থির থাকবে। এতটুকু ঠিক বোঝাতে পারলাম ব্যাপারটা? তাহলে দেখো আমাদের পেজ নাম্বার 33 তে একটা পয়েন্ট আছে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্রের প্রতিপাদন। আমরা সেটা মোটামুটি বোঝাতে পারলাম। এবার ক্লিয়ার টু অল? আমি কি বোঝাতে পারলাম জিনিসটা? ভালো করে দেখে নাও একবার, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারো। দ্বিতীয় গতিসূত্র থেকে প্রথম গতিসূত্রের টপিকটা বোঝাতে পারলাম সকলকে? হ্যাঁ না না বলবে? সবার ক্লিয়ার? এত ক্লিয়ার? চলো এবার পড়বো আমরা বলের সামান্তরিক সূত্র। টপিক লিখবে বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্র। বলের সামান্তরিক সূত্র। আচ্ছা, বল কি ভেক্টর রাশি? বল একটা ভেক্টর রাশি। স্কেলার না ভেক্টর? বল একটা ভেক্টর রাশি। ভেক্টর রাশির যোগ কি নরমাল যোগ করা যাবে? নরমাল যোগ করা যাবে? করা যাবে না। কেমন দেখ, ধর আমি কথা মানে বলছি, ধর এইদিকে একটা বল কাজ করছে, ধর আমি কথা মানে বলছি এদিকে একটা বল কাজ করছে, হতে পারে তো এদিক বরাবর, কারণ বল একটা ভেক্টর রাশি। তাহলে আমি ধরে নিলাম বল একটা এইদিকে কাজ করছে, আর একটা বল ধর এইদিকে কাজ করছে, হতে পারে তো দুটো দুই দিকে? কেন? ভেক্টর রাশি তো, ভেক্টর রাশি কি থাকবে? দিক থাকবে, কোন দিকে কাজ করছে সে। এবার এই দুটোকে কি নরমাল কিভাবে যোগ করব? তাই ভেক্টর যোগ করতে গেলে আমাদেরকে নরমাল নিয়ম করা যায় না। এখন যদি আমরা ভেক্টর যোগের কথা বলি না, ভেক্টর যোগের ক্ষেত্রে অনেক রকম নিয়ম আছে। কেমন নিয়ম? প্রথম নিয়ম হচ্ছে ত্রিভুজ সূত্র। ক্লাস 11-এ পড়বি তোরা ত্রিভুজ সূত্র। দ্বিতীয় সূত্রটাই হচ্ছে যেটা আজকে পড়াবো এখন আমি, সামান্তরিক সূত্র। আর একটা সূত্র আছে বহুভুজ সূত্র। এরকম তিনটে সূত্র সাহায্যে আমরা ভেক্টরকে যোগ করতে পারি। এখন আমরা শিখবো সামান্তরিক সূত্র। সামান্তরিক সূত্র কি বলছে? যে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু, আচ্ছা সন্নিহিত বাহু কোন দুটো? একই বিন্দু থেকে যে দুটো বাহু উৎপন্ন হয় তাদেরকে কি বলা হয়? সন্নিহিত। নিশ্চয়ই পড়েছো। তাহলে একই বিন্দু থেকে উৎপত্তি লাভ করে এরকম দুটো বাহুকে আমরা কি বলছি? সন্নিহিত বাহু। একটি সামান্তরিক, এটা কি সামান্তরিক হয়েছে এখন? না স্যার, আমি সামান্তরিক তখনই লাগবে যদি একে আমি সামান্তরিকের মতো রূপ দেওয়ার চেষ্টা করি। এবার কি একটা সামান্তরিক লাগছে দেখতে? এবার একটা সামান্তরিক লাগছে। দেখো যেটা ডটেড লাইন দিলাম সেটা অ্যাকচুয়ালি কোনো বাহু নেই, আমি ইমাজিন করলাম যে এখানে এরকম ভাবে একটা সামান্তরিক তৈরি করা যেতে পারে। তাহলে কোন একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, এটা কি সন্নিহিত বাহুদ্বয়? এদিকে তাকাও, এটা কি সন্নিহিত বাহুদ্বয়? তাহলে কোন একটি সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় দুটি ভেক্টর রাশিকে বা দুটি বলকে যদি মানে ও দিকে প্রকাশ করে। মানে কেন? ধরো এইদিকে কাজ করছে 5 নিউটন, এটা কি মান? হ্যাঁ না বলো? অবভিয়াসলি মান। আর দিক কোন দিকে স্যার? এইদিকে দিক। হ্যাঁ না বলো? তাহলে ভালো করে শোনো, কোন সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু যদি দুটি বলকে মানে ও দিকে প্রকাশ করে, তবে ওই দুই বাহুর ছেদ বিন্দু, এটা ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ, তাহলে এর কর্ণ কোনটা? না তো স্যার এইটা হচ্ছে এর কর্ণ। হ্যাঁ না বলো? তাহলে ওই দুই বাহুর ছেদ বিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ এই দুটি বলের যোগফলকে প্রকাশ করবে। তার মানে আমি যদি দুটো বলকে যোগ করতে চাই সামান্তরিকের উপায়ে, তাহলে আমাকে এইভাবে যোগ করতে হবে। তাহলে কোন একটি সামান্তরিকের দুটি সন্নিহিত, এটা সন্নিহিত বাহু, এই সন্নিহিত বাহু ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ এই দুটো যোগফলকে প্রকাশ করবে। উদাহরণ দিচ্ছি, ধরো এরকম দুটো বাহু নিলাম। আচ্ছা এরা কি সন্নিহিত বাহু হবে? হ্যাঁ না বলো? অবভিয়াসলি সন্নিহিত বাহু স্যার। তাহলে এটা কি আমি সামান্তরিক ফর্ম করতে পারবো? এটা কি সামান্তরিক স্যার? না। তুমি বলো সামান্তরিক না, এটা স্যার আয়তক্ষেত্র। আচ্ছা একটা আয়তক্ষেত্র কি এক প্রকারের সামান্তরিক?
অবভিয়াসলি সামান্তরিক, শুধু আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়, সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি হয় না। 90 ডিগ্রি হয়ে গেলে সেটা হচ্ছে কি আয়তক্ষেত্র। তাহলে এর কর্ণ এইটা এদের কি লব্ধিকে বা যোগফলকে প্রকাশ করবে, হ্যাঁ না বলো? তার মানে আমি যদি কথা মানে বলি, ধরো এইটা হচ্ছে পি, এদিকে কাজ করছে, আর এইটা ধরো এদিকে কাজ করছে কিউ, তাহলে এটাকে কি লিখবো? আমি কি বলতে পারলাম? তার মানে দুটো বল যার একটা মান পি একটা মান কিউ, তাদের যোগফলকে এইভাবে প্রকাশ করা যায়। এইটাকে আমরা বলি লব্ধি। কি বলি? লব্ধি, যাকে ইংলিশে বলা হয় রেজাল্ট্যান্ট, এটাকে বলি আমরা লব্ধি। সেই যোগফলটাকে আমরা বলি লব্ধি। তাহলে সিম্পল মনে রাখবো, কোন একটি সামান্তরিকের সন্নিহিত বাহু যদি দুটি বলকে মানে ও দিকে প্রকাশ করে, তবে ওই দুটি বাহুর ছেদবিন্দু দিয়ে অঙ্কিত কর্ণ ওই দুটি বলের লব্ধি বা যোগফলকে প্রকাশ করবে। এতদূর কি ক্লিয়ার হয়েছে? সিম্পল কথা। এবার আমরা তাহলে দুটো বলকে যোগ করে একটা বল পেলাম, হবে না বলো? দুটো বলকে যোগ করে একটা বল পেলাম, তাহলে এরকমও তো হতে পারে একটা বলকে ভেঙে দুটো বল পেতে পারি, হ্যাঁ না বলো? স্যার সিম্পল কথা, যদি দুটো বলকে যোগ করে একটা বল পেতে পারি, তাহলে তো একটা বলকে ভেঙেও আমরা দুটো বল পেতে পারি। ধরো কোনো জায়গায় এইরকমই একটা বল কাজ করছে, তাহলে এটাকে কি দুভাগে ভাঙতে পারবো আমরা? অবভিয়াসলি স্যার পারবো। কি করে? যদি আমরা এমন ভাবে ভাঙি যে, ভালো করে শোনো, একটা বলকে যদি আমরা এমন ভাবে ভাঙি যে যে দুটো ভাঙা অবস্থায় পেলাম, এটা একটা আর এইটা একটা, এরকম করে কি ভাঙা যেতে পারে, হ্যাঁ না বলো? তুমি এদিকে তাকাও, হতে পারে না? হতে পারে না। জাস্ট উল্টোটা ভাবো, হতে পারে না? হবে। কি করে হবে দেখো, ভালো করে দেখো, দেখো তো হচ্ছে কিনা, হ্যাঁ না বলো? এবার দেখো এর উল্টোটা হয়ে গেছে, ইয়েস অর নো? জাস্ট এটার উল্টোটা দেখো। তাহলে আমার কাছে কি এই দুটো ছিল? না। ছিল কোনটা? এইটা। আমি পেলাম কোন দুটো? এই দুটো। তাহলে রিভার্স প্রসেস, হ্যাঁ না বলো? তাহলে আমার কাছে যদি একটা বল থাকে, তাকে ভেঙে কি আমি দুটো বল পেতে পারি? অবভিয়াসলি স্যার পেতে পারি। এখন যদি দুটো বল পেলাম, তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তখন তাকে বলা হয় সমকৌণিক উপাংশ। কি বলা হয়? সমকৌণিক উপাংশ, রেক্ট্যাঙ্গুলার কম্পোনেন্ট। তাহলে স্যার উপাংশ কাকে বলে? তাকাও ওইদিকে। একটা বলকে ভেঙে যে দুটো বল পেলাম, তাদের প্রত্যেকটাকে বলবো আমরা উপাংশ। ইংলিশে বলা হয় কম্পোনেন্টস। কম্পোনেন্টস গুলোকে যোগ করে কি পাও? লব্ধি। লব্ধিকে ভেঙে কি পাবে? উপাংশ। ভালো করে বোঝো, দুটো বল এরকম, দুটো বল, এরা উপাংশ, এদেরকে যদি যোগ করি কি পাবো? লব্ধি। হ্যাঁ না বলো? এবার লব্ধি আছে, লব্ধিকে ভাঙবো, কি পাবো আমরা? উপাংশ। তার মানে ভাবো এরকম ভাবে যে যখন আমি এই দুটোকে যোগ করে এইটা পেলাম, তখন কি এগুলো আর আছে হিসাব মতো? কারণ এই দুটোর বদলে এখন কি আছে? এইটা। তাহলে এভাবে ভাবো যে এইটাকে ভেঙে যখন এই দুটো পেয়েছি, তাহলে এটারও আর কোনো অস্তিত্ব নাই। সিমিলারলি এখানেও কি হবে? এটারও কোনো অস্তিত্ব নাই। কেন অস্তিত্ব নাই? বেটা তুমি তো যোগ করে নিয়েছো, হ্যাঁ না বলো? আমি কি বুঝতে পেরেছি? আরে ভাই দুটোকে যোগ করে নিয়েছো, যোগ করে যেটা পেয়ে গেছো, তারপর কি এগুলো আর কোনো অস্তিত্ব থাকবে? সিমিলারলি একটাকে ভেঙে দুটো বানিয়েছো, তার কি অস্তিত্ব আছে? নাই। তুমি ভাবো না, এখানে এরকম ভাবে একটা লাঠি ছিল, লাঠিটাকে ভেঙে দিলাম, গোটা লাঠির অস্তিত্ব কোথায়? নেই তো, কারণ গোটা লাঠিটাকে ভেঙেই কি পেলাম? বোঝাতে পেরেছি আমি জিনিসটা? আমি কি বোঝাতে পেরেছি? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে এই হলো সামান্তরিক সূত্র। প্লিজ আন্ডারলাইন করে নেবে, ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষা কিন্তু আসবে। আমি কি বলের বিভাজন আর উপাংশ পেলাম? স্যার এর কাজ কি? এখান থেকে কি জানা যায়? ধরো একটা রোলার আছে, রোলার, ঠিক আছে? রোলার কোন রোলার? লন রোলার। দেখবে টম অ্যান্ড জেরিতে টম নিয়ে ঘুরে বেড়ায়, ঠিক আছে? কেমন একটা গোল চাকা মতো থাকে, দিয়ে হাত দিয়ে ঠেলে ঠেলে মাটিকে সোজা করা হয়, ওই রোলারের কথা বলছি, দ্যাটস কল্ড লন রোলার। এবার এই লন রোলারকে ঠেলানা, টানা সোজা, আমি এটার কথা বলছি। মানে কি? লন রোলার একটা হ্যান্ডেল হয়, হ্যান্ডেলটাকে ধরে টানতে পারি আর হ্যান্ডেলটাকে ধরে ঠেলতে পারি। ধর আমি এখান থেকে এদিকে নিয়ে আসবো, তাহলে ওকে আইদার টেনে আনতে পারি, নয় কি করে নিয়ে যেতে পারি? ঠেলে নিয়ে যেতে পারি। কোনটা সুবিধা হবে? এবার আমি সেটাই বানানোর চেষ্টা করছি।
ধরো এইটা আমি তো রোলার আঁকতে পারবো না, ধরো এটা হচ্ছে সেই রোলার, এটা হচ্ছে সেই রোলার। আমি রোলারটাকে কি প্রথমে ঠেলছি, রোলারটাকে যখন ঠেলবো, দেখো এইভাবে ঠেলবো নাকি এইভাবে ঠেলবো, হ্যাঁ না না বলো, এইভাবে, তাহলে একটা অ্যাঙ্গেল করে ঠেলবো, ইয়েস অর নো, একটা অ্যাঙ্গেল করে। তাহলে আমি ধরো রোলারটাকে এই বরাবর ঠেললাম, হতে পারে না, হতে পারে না, এই বরাবর ঠেললাম, ঠিক তো? এবার রোলারটা কোথায় আছে, ধরো রোলারটা কোথায় আছে, মেঝেতে আছে, আর তার ওজন কি নিচের দিকে কাজ করছে, হ্যাঁ না না বলো, রোলারের তো নিজস্ব ওজন আছে। এখন এই বলটাকে কি আমি এরকম ভাবে ভাঙতে পারবো, হ্যাঁ না না, এটুকু বলো। তাহলে এই বলটাকে ভেঙে কি আমি এরকম একটা বল আর এরকম একটা বল পেতে পারি, হ্যাঁ না না বলো, পেতে পারি। আবার ধরো রোলারকে আমি টানছি, আমি রোলারকে টানছি, এটা মিটিয়ে দিয়ে, ধরো রোলারকে টানছি, কেমন ভাবে টানছি রোলারকে, না তো রোলারকে আমি টানছি এইভাবে, নিশ্চয়ই কোনা করেই টানবো, ঠিক বলছি তো? রোলারকে আমি টানছি, হতে পারে এরকম ভাবে টানছি। তাহলে এই যে টানছি, ভালো করে দেখো, তাহলে বলটা এই দিক থেকে এদিকে যাচ্ছে, তাহলে এর উপাংশ কি আমি এরকম ভাবে বানাতে পারবো, হ্যাঁ না না বলো, এরকম ভাবে, দেখো তো একবার, হ্যাঁ না না বলো, জাস্ট ইমাজিন করো। তাহলে তুমি দেখো রোলারকে যখন ঠেলছি, যে বল দিয়ে ঠেলছি তার একটা উপাংশ নিচে কাজ করছে, এগুলোকে উপাংশ বলে তো, বারবার বললাম, হ্যাঁ না না বলো, তার একটা উপাংশ নিচে কাজ করছে আর একটা উপাংশ এইদিকে কাজ করছে। এই উপাংশটা রোলারটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, হ্যাঁ না না বলো, আর এই উপাংশটা রোলারের ওজনের সাথে যোগ হচ্ছে, তাহলে রোলারের ওজন এখানে আপাতত কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, হ্যাঁ না না বলো। কারণ দেখো রোলারের ওজন যা আছে, আমি যেভাবে ঠেলছি, ঠেলার ফলে একটা উপাংশ নিচের দিকে কাজ করছে বলে রোলারের ওজন আপাতভাবে কি হচ্ছে, বাড়ছে। কিন্তু যখন আমি টানছি, দেখো টানার ফলে এইদিকে যে মালটা কাজ করছে তার ফলে তো রোলার সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হ্যাঁ না না বলো, রোলার তো এগোচ্ছে, কিন্তু রোলারের ওজন নিচে কাজ করছে, আর দেখো এইদিকে একটা উপাংশ কাজ করছে, তাহলে রোলারের ওজনের বিপরীত দিকে একটা বল কাজ করছে, তাহলে রোলারের ওজন আপাতত কি হবে, কমবে। তার মানে এখানে ওজন আপাতভাবে কি হচ্ছে, বাড়ছে, এখানে ওজন আপাতভাবে কমছে। তাহলে কোন জায়গায় আমার নিয়ে যাওয়া সুবিধা, ওজন কমলে না ওজন বাড়লে? তাহলে রোলারকে টানা না ঠেলা সোজা, টানা সোজা। আমি কি বলতে পারলাম জিনিসটা? আমাদের নোটসে দেখো দেওয়া আছে সুন্দর করে, as you can see 34 নম্বর পেজে, রোলারকে টানা না ঠেলা সোজা সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। রোলারকে টানা না ঠেলা সোজা, ঠিক আছে। একইভাবে দেখো নৌকার গুণ টানা, সেই জিনিসটাও একই রকম ভাবে আমরা এখানে ব্যাখ্যা করতে পারি, তোমরা সেটা দেখে নিতে পারো। আমি কি বলতে পারলাম জিনিসটা? বলো, সমান্তরিক সূত্রের সাহায্যে রোলারের টানা না ঠেলা সহজ ব্যাখ্যা, এটা কি বলতে পেরেছি আমি? পুরো টপিকটা কি ক্লিয়ার করতে পেরেছি? পুরো জিনিসটা কি ক্লিয়ার হয়েছে সবার? এত ক্লিয়ার? ওকে। আমরা এখন আলোচনা করব দুটো টপিক, একটা হচ্ছে বলের ঘাত আর একটা হচ্ছে ঘাত বল। তো টপিক লেখো বলের ঘাত আর ঘাত বল। বলের ঘাত ও ঘাত বল। বলের ঘাত কাকে বলে? একটি বৃহৎ মানের বল যদি খুব অল্প সময় ধরে কোনো জায়গায় কাজ করে, সেই বল আর সেই বলের ক্রিয়াকালের গুণফলকে বলা হয় বলের ঘাত। এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি কোনো একটা জায়গায় পেরেক পুঁতেছি এবং সেখানে হাতুড়ি দিয়ে জোরে বাড়ি মারছি, তাহলে হাতুড়ি দিয়ে যে বাড়ি মারছি সেটা কি একটা বৃহৎ বল, আর পেরেকের গায়ে যখন বাড়ি মারছি সেটা কি খুব অল্প সময়ের জন্য কাজ করছে। তাহলে এখানে যে বলটা দিয়ে আমি পেরেকের গায়ে মারছি সেই বলের মান, মান মানে কি 2 নিউটন, 4 নিউটন, 5 নিউটন, এবং যত সময় ধরে কাজ করছে সেই সময়ের গুণফলকে বলবো আমরা বলের ঘাত। যেমন উদাহরণ দিচ্ছি, ধরো আমি কথার মানে বলছি যে আমার কাছে এই পেনটা আছে, এই পেনটা আমি এখানে কি করছি, এরকম ভাবে নিয়ে যাচ্ছি, অসুবিধা হচ্ছে কিছু? অসুবিধা হচ্ছে কিছু? হচ্ছে না। কিন্তু আমি যদি এই বলটাই তাড়াতাড়ি করে দিই, কি হবে? ঢুকে যাবে ভিতরে, হ্যাঁ না না বলো। তাহলে এখানে কি হলো, বল তো একই দিলাম, পার্থক্যটা কার হলো? সময়ের। পার্থক্যটা হলো সময়ের। আমি কত সময় ধরে ওকে প্রয়োগ করছি তার উপর, তাই না?
ধরো আমি তোমাকে বলছি কি তোমার গালে এক চড় মারো, কি করে মারতে পারি আমি? এরকম একটা কাজ করতে পারি, হতে পারি তো এরকম ভাবে, এই লাগলো। কিন্তু আমি সেম জিনিস যদি খুব কম সময় করি লেগে যাবে। আমি এরকম করেছি, এই লাগলো না, কিন্তু এই লেগে গেল। তাহলে পরে আমি লজিক দেখছি কি, যে বল একই প্রয়োগ করছি, কিন্তু বল কত সময় ধরে ক্রিয়া করছে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই জন্য এখানে আমাদের একটা কনসেপ্ট নিয়ে আসতে হলো কি, বলের ঘাত। সেই জন্য বলের ঘাত, বাবা গালে লেগেছে ভালো তো, বলের ঘাত, ঠিক আছে, বলের ঘাত একে লিখবো বল ইন্টু সময়। বলের ঘাতকে লিখবো বল ইন্টু সময়, মাথায় রাখবো আমরা। আচ্ছা বলের ঘাত মানে বল ইন্টু সময়, বল ইন্টু সময় মানে কি, বল ইন্টু সময় এফ ইন্টু টি, হ্যাঁ না বলো? বলের সময় মানে কি এফ ইন্টু টি। আচ্ছা এই ফর্মুলা আসো, এখানে দেখো, এখানে দেখো, এফ ইন্টু টি, এফ ইন্টু টি মানে কি এম ভি মাইনাস এম ইউ, হ্যাঁ না বলো? হবে এটা না হবে না? এইদিকে দেখো জাস্ট, তাহলে আমি কি লিখতে পারি এম অফ ভি মাইনাস ইউ, হবে না হবে না? এখান থেকে দেখো, হবে না হবে না? নিশ্চয় হবে। আর এম ভি মাইনাস এম ইউ, এটাই হচ্ছে বলের ঘাত। আচ্ছা বলের ঘাত মানে তাহলে কি দাঁড়ালো, এম ভি মানে অন্তিম ভরবেগ, হ্যাঁ না বলো? আর এম ইউ মানে প্রাথমিক ভরবেগ। তাহলে অন্তিম ভরবেগ থেকে যদি প্রাথমিক ভরবেগ বাদ দিই, কি পড়ে থাকছে, ভরবেগের পরিবর্তন, হ্যাঁ না বলো? তাহলে আমরা কি এখান থেকে লিখতে পারি যে বলের ঘাত মানেই হচ্ছে ভরবেগের পরিবর্তন। এটা কি মাথায় রাখতে পারবো আমরা? দেখো তো আমাদের নোটসে দেখো দেওয়া আছে পেজ নাম্বার 35 এর একদম উপরে, যে বলের ঘাত মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। দেখে নাও 35 পেজেরও একদম উপরে দেখো ভরবেগের পরিবর্তন দেওয়া আছে সমান দিয়ে। তাহলে বলের ঘাত মানে আমরা এখান থেকে দেখতে পেলাম ভরবেগের পরিবর্তন। সেই জন্য আমরা দেখব বলের ঘাতের একক যদি লিখতে চাই, তাহলে বলের ঘাতের একক যদি লিখতে চাই অবভিয়াসলি আমরা লিখবো বলের ঘাতের সিজিএস একক। সো সিজিএস একক লিখবো গ্রাম সেমি পার সেকেন্ড, এবং এসআই একক লিখবো কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বলের ঘাতের সিজিএস একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড, আর এসআই একক কি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আমি কি বোঝাতে পারলাম এত দূর পর্যন্ত? তাহলে এই হচ্ছে আমাদের বলের ঘাত। তাহলে দেখো 35 পেজে আমরা বলের ঘাতটা পেলাম, আমরা এখান থেকে বুঝতে পারছি বলের ঘাত, ঠিক আছে? ওকে ওকে, এবার হচ্ছে ঘাত বল নিয়ে আমরা একটু আলোচনা করব। ঘাত বল, ঠিক আছে? ঘাত বল কাকে বলে? যদি কোনো একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কাজ করে, সেই বলকে বলা হয় ঘাত বল। আই রিপিট, কোনো একটা বৃহৎ মানের বল খুব অল্প সময় ধরে কাজ করে, সেই বলকে বলা হয় ঘাত বল। বলের ঘাত কাকে বললাম? বল ইন্টু সময়। কিন্তু বলের ঘাত, বলের ঘাত হচ্ছে বল ইন্টু সময়, কিন্তু ঘাত বল কি, সেই বলটা, যে বলটা কাজ করছে। তাহলে বেসিক্যালি বলের ঘাত কি এক প্রকারের বল? না, দেখো বলের ঘাত এক প্রকারের ভরবেগ, হ্যাঁ না বলো? বলের ঘাতটা কি দাঁড়াচ্ছে? কিন্তু ঘাত বল এক প্রকারের কি, বল। সেই জন্য ঘাত বল হচ্ছে এক প্রকারের বল, সিম্পল কথা, এটা এক প্রকারের বল। সেই জন্য এর সিজিএস একক কি হবে, ডাইন, আর এসআই একক কি হবে, নিউটন। সেই জন্য ঘাত বলের, এটা বলের ঘাতের সাথে প্রকারভেদ হিসেবে নিতে পারো, যে ঘাত বল হচ্ছে একটা বৃহৎ মানের বল যেটা অল্প সময় ধরে কাজ করে, এটা হচ্ছে ঘাত বল। কিন্তু বলের ঘাত কি, ভরবেগের পরিবর্তন। এটুকুই দেখলাম, বলের ঘাত হচ্ছে ভরবেগের পরিবর্তন। সো বলের ঘাত আর ঘাত বল আমরা বুঝলাম। এবার দেখো তার নিচে বলের ঘাত এবং ঘাত বলের মধ্যে পার্থক্য অবভিয়াসলি দেওয়া আছে, তোমরা সেই পার্থক্যটা একবার দেখে নিও, পড়ে নেবে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এবার দেখো কত রকমের বল হিসেবে আমাদের দেওয়া আছে। আচ্ছা বলের ঘাতের মাত্রাটা মাথায় রাখবে। বলের ঘাতের মাত্রা হচ্ছে mL/(t⁻⁻⁻1), ঘাত বলের মাত্রা হচ্ছে mL/(t⁻⁻2). মাথায় রাখবে, মাত্রা দুটো মাথায় রাখবে। বলের ঘাতের মাত্রা mL/(t⁻⁻1), আর ঘাত বলের মাত্রা হচ্ছে mL/(t⁻⁻2). ক্লিয়ার হয়েছে? মনে রাখবে বলের ঘাত একটা ভেক্টর রাশি। বলের ঘাত, বলের ঘাত এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। ঘাত বলো এক প্রকারের ভেক্টর রাশি। দুটো জিনিস মাথায় রাখবে, পরীক্ষা অনেক সময় ছোট ছোট কোশ্চেন গুলো দিয়ে দেয়। ক্লিয়ার হয়েছে?
তাহলে একটা ঘাত বলের উদাহরণ কি হতে পারে? ফুটবলে যেটা কিক করা, হ্যাঁ না বলো? খুব অল্প সময় ধরে কাজ করে, মনে করে দেখো, তাই না? ক্রিকেট বলার যখন বল করছে, ক্রিকেট ব্যাট দিয়ে সেই বলকে আঘাত করে, এটা কি ঘাত বলের উদাহরণ? অবভিয়াসলি। তাহলে এগুলো হচ্ছে বলের ঘাত আর ঘাত বলের উদাহরণ। এবার দেখো কতগুলো বল সম্বন্ধে আমাদের ধারণা দেওয়া আছে। কতগুলো বল সম্বন্ধে ধারণা কি কি? প্রথমত হচ্ছে মহাকর্ষ বল। মহাকর্ষ বল কাকে বলে? না তো প্রত্যেকটা বস্তু পৃথিবীতে একে অপরকে আকর্ষণ করছে, এটা হচ্ছে মহাকর্ষ বল। এটা সম্বন্ধে আর বলছি না, নিশ্চয়ই এইটে পড়েছো, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো তড়িৎ চৌম্বক বল, নিউক্লিয় বল, সংঘর্ষ বল, ঘর্ষণ বল, প্রতিমিত অপ্রতিমিত বল। এটা একটু বলছি। প্রতিমিত বল কাকে বলে? ধরো একটা টাগ ওয়ার নিশ্চয় বোঝো, দড়ি টানাটানি খেলা। দড়ি টানাটানি খেলায় উভয়েই দুজনেই পরস্পর কি করছি? একে অপরকে একই বল দিয়ে টানছি। তাহলে মাঝের যে সুতোটা থাকে সেটা কি সামনে এগোবে, পিছনে এগোবে, কিছু হবে? হবে না। কেন হলো না? কারণ উভয় পক্ষ একই রকমের বল দিয়ে পরস্পরকে টানছে। তাহলে এর ফলে সেই বস্তুতে মোট বলের পরিমাণ কত হয়ে যাচ্ছে? 0। তাহলে কোনো বস্তুর ওপর প্রযুক্ত সম্পূর্ণ বল বা মোট বল, প্রযুক্ত মোট বলের পরিমাণ যদি 0 হয়ে যায়, তাহলে তাকে বলবো আমরা প্রতিমিত বল। আর যদি না হয় তাহলে কি বলবো? অপ্রতিমিত বল। ব্যালেন্সড ফোর্স আর আনব্যালেন্সড ফোর্স। উদাহরণ দিচ্ছি, এই যে আমি মাটিতে দাঁড়িয়ে আছি, কিভাবে দাঁড়িয়ে আছি? আমি মাটিতে একটা বল প্রয়োগ করছি, তাকে বলি ওজন, হ্যাঁ না বলো? আর মাটিও আমার উপর একটা বল প্রয়োগ করছে, কি সেটা? লম্ব প্রতিক্রিয়া বল, যেটাকে বলা হয় ওজনের বিপরীত দিকে বল। এই লম্ব প্রতিক্রিয়া বল আছে বলেই কিন্তু আমি এখানে দাঁড়িয়ে আছি। যদি লম্ব প্রতিক্রিয়া বল না থাকতো আমি নিচে ঢুকে যেতাম। সেজন্য তো আমরা জলের উপর হাঁটতে পারি না। কেন? জলের ওপর হাঁটতে গেলে জল আমাকে লম্ব প্রতিক্রিয়া বল দিতে পারে না। যেহেতু দিতে পারে না, সেজন্য আমরা কি নিচে ঢুকে যাই। যদি জল লম্ব প্রতিক্রিয়া বল দিতে পারতো তাহলে জলের উপর বিন্দাস দাঁড়িয়ে থাকতে পারতাম। আমাকে বুঝতে পেরেছি? সেই জন্য যখন ছাদ থেকে এরকম করে ছাদের সিলিং এ দাঁড়িয়ে আসো, কোনদিন করবে না, দিয়ে আমরা, তুমি যদি ভাবতে পারো হাওয়াতে হাঁটবো, হাওয়াতে হাঁটতে পারবে না। কারণ কি? হাওয়াতে হাঁটতে গেলে হাওয়া বা বাতাস সেই লম্ব প্রতিক্রিয়া বল তোমাকে দিতে পারবে না। আমি কি বুঝতে পারলাম জিনিসটা? ওকে। আচ্ছা, তারপর ঘাত ইত্যাদি আছে, এটা একটু পড়ে নেবে। তাহলে এই বলের টপিকটা পেজ নাম্বার 36 একটু রিডিং দিয়ে নেও, সেখান থেকে মোটামুটি এগুলোই আসবে, ঠিক আছে? আসে না এখান থেকে কোশ্চেন, শুনো। আচ্ছা, এখানে চৌম্বক আকর্ষণ বিকর্ষণ বল আছে, এগুলো একটু পড়ে নিও। এবার পড়বো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র, ক্রিয়া প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া কাকে বলে? না তো প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র। যখন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ক্রিয়া, আর ওই বস্তুটা যখন বলটা ফেরত দেয় তখন তাকে কি বলে? প্রতিক্রিয়া। যেমন যখন নৌকার উপর দিয়ে আমরা নৌকাকে পেরিয়ে ডাঙায় উঠতে যাব, তখন নৌকার উপর আমরা একটা বল প্রয়োগ করি, এটাকে কি বলি? ক্রিয়া। ক্রিয়া হলো। তার ফলে নৌকা প্রতিক্রিয়া বল দেওয়ার জন্য আমার পায়ের উপর একটা বল প্রয়োগ করলো, তার ফলে আমি লাফ মেরে উপরে আসতে পারলাম। তারপরে নৌকার উপর যে ক্রিয়া করেছিলাম বলে নৌকাটা পিছনে চলে গেল, হ্যাঁ না বলো? আর আমি সামনের দিকে চলে গেলাম। এটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ। ক্রিয়া প্রতিক্রিয়ার উদাহরণ বন্ধুদের মধ্যে দেখা যায় কিভাবে? তুমি একটা পাশের জন্য বন্ধুর গায়ে বা খাতায় দাগ কাটো, দেখো সেই দাগটা তোমার খাতায় অটোমেটিক চলে এসছে, তুমি যা ঘুরবে দাগ চলে এসছে, দেখবে। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত হলো, সমান হয় না। কেন? তুমি যদি ছোট দাগ কাটো, দেখবে নিশ্চয়ই তোমার থেকে ওর থেকে বড় দাগও কাটবেই। তাহলে ক্রিয়া প্রতিক্রিয়া বিপরীত হয়, কিন্তু বন্ধুদের ক্ষেত্রে সমান হয় না। তুমি ওকে যদি একবারই মারো, এসে দুবারই এরকম করে মেরে যাবে, ন্যাচারাল এটা, যে তুই আমাকে একবারই মারলি আমি তোকে দুইবারই মারবো। কিন্তু বন্ধু কখনো এটা ভাবে না, তুই ক্লাসে ফার্স্ট হলি, চলো আমি 0 হয়ে দেখাবো। 0 তো অস্তিত্ব নাই। চলো, এত ক্লিয়ার হলো? এবার ক্রিয়া প্রতিক্রিয়া উদাহরণ কি আমাকে আর বোঝাতে হবে? নিশ্চয় বোঝা যাবে না। যেমন ধরো আমি কি বলছি, যে আমি পিং পং বলকে যে জোরে ছুড়বো সেই জোরেই মোটামুটি হাতে ক্যাচ করে চলে আসে নাকি? কেন? আমি দেওয়ালে মারলাম যখন, সেটা কি হলো? ক্রিয়া। দেওয়াল আবার বলের উপর প্রয়োগ করলো, প্রতিক্রিয়া। ক্রিয়া প্রতিক্রিয়া সমান ও বিপরীত। তাহলে আমি এই পেনটাকে যে বলে ঠেলছি, পেনটাও তো আমাকে সে বলে ঠেলছে। ভালো করে বোঝো, আমি পেনটাকে যে বলে ঠেলছি, পেনটাও তো আমাকে সে বলে ঠেলছে। তাহলে দুটো যদি সমান হয় তাহলে পেন সামনের দিকে এগোচ্ছে কেন? হোয়াই? তো ক্লাস আলোচনা করেছিলাম এইটে, দেবতনু বল, মনে নাই? কোশ্চেনটা বুঝতে পারছি তো? আমি পেনটাকে যে বলে ঠেলছি, পেনটাও তো আমাকে সে বলে ঠেলছে, তাহলে সরে যাচ্ছে কেন? প্লিজ বলিস না স্যার আপনার অনেক বেশি বল প্রয়োগ করছেন। আমি বেশি বল প্রয়োগ করলে পেনটাও আমার উপর কি বল প্রয়োগ করবে? বেশি বল প্রয়োগ করবে, সমান তো।
তাহলে পেনটা নড়ছে কেন? ক্লাস 8 এই উত্তরটা হয়, বলো। 8 বল ও গতি চ্যাপ্টার ছিল না, বল চাপ, সেখানে পড়েছিলাম, বলো। এক্সাম্পল দিচ্ছি, ঘোড়া যে বল দিয়ে গাড়িকে টানে, গাড়িও তো ঘোড়াকে সে বল দিয়ে পেছনে টানে, হ্যাঁ না না বলো? ক্রিয়া প্রতিক্রিয়া তো, তাহলেও ঘোড়া কি করে গাড়িকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়? এনি আইডিয়া? যা, এবার মাথা ব্ল্যাঙ্ক হয়ে গেল। দেখো, কোন বস্তুর ওপর যখন বল একই বিন্দুতে কাজ করবে তখন তাদের বলের যোগফল 0 হতে পারে। এখন তাকাও এদিকে, আমি এখানে ধরো একটা পেন আছে, সে একটা পেন আছে, আমি এই পেনটাকে এই বস্তু দিয়ে ঠেলছি, মানে আমি বলটা প্রয়োগ করছি পেনের উপর, হ্যাঁ না বলো? এটা কি ক্রিয়া? আর প্রতিক্রিয়াটা কি হচ্ছে? পেন বস্তুর উপর প্রয়োগ করছে, হ্যাঁ না বলো? তাহলে দুটো বল কি একই বস্তুতে কাজ করছে? কে হ্যাঁ বললি? কি করে? হ্যাঁ, কি করে এক বস্তুতে কাজ করছে? আমি ঠেলছি পেনকে, তাহলে আমি বলটা প্রয়োগ করছি পেনের উপর, আর পেন ঠেলছে আমাকে, তাহলে পেন তো বল প্রয়োগ করছে আমার উপর, তাহলে একই বস্তুর উপর কি বল প্রয়োগ হলো? তাহলে একই বস্তুর উপর যদি বল প্রয়োগ না হয়, দুটো বলকে কি করে যোগ করব আমি? হবে না, দুটো তো আলাদা আলাদা প্রয়োগ বস্তু। তার মানে এরকম হচ্ছে, আমি একটা ওখানে বল মারছি, একটা বল এখানে মারছি, দিয়ে বলছি যোগ করো, হবে না তো? সামান্তরিক কি তাই বলেছিল করতে? একই বিন্দু থেকে নাকি, হ্যাঁ না বলো? তাই লজিক্যালি যেহেতু এক্ষেত্রে প্রয়োগ বিন্দু আলাদা, সেই জন্য এই বল দুটি কখনোই সাম্য প্রতিষ্ঠা করতে পারে না। সাম্য মানে কেটে কুটে 0 হতে পারে না। তার মানে যদি প্রতিক্রিয়া না থাকতো, ঘোড়া যে বেগে এখন গাড়িকে টানছে তার থেকে অনেক বেশি বেগে ঘোড়া গাড়িকে টানতে পারতো, কিন্তু প্রতিক্রিয়ার জন্য সে কি হয়, একটু কম হয়। আবার ঘর্ষণ বলা যায় সেটা আলাদা কথা, কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার ক্ষেত্রে ক্রিয়া ও প্রতিক্রিয়ার ক্ষেত্রে কখনো সাম্য প্রতিষ্ঠা হয় না, কারণ দুটো বস্তু আলাদা আলাদা, প্রয়োগ বিন্দুটা কি আলাদা আলাদা। বুঝতে পারলাম জিনিসটা? দেখো এইদিকে আমি পেনকে ঠেলছি, পেনও আমাকে ঠেলছে, তাহলে পেন আমাকে ঠেলছে মানে পেন আমার উপর বল প্রয়োগ করছে, আমি এদিকে সরে যাবো, সরে যেতে পারি, কিন্তু পেনকে তো এইদিকে ঠেলবো, হ্যাঁ না বলো? কিন্তু এই বলে এই হবে না, এই দুজন ঠেলছে, আমি যদি এই দিক দিয়ে পেনকে ঠেলতাম আর আমি এদিক দিয়ে পেনকে ঠেলতাম তাহলে হতো না, হ্যাঁ না বলো? তাহলে আটকে যেত, কিন্তু তা তো হবে না। বুঝতে পেরেছি ব্যাপারটা আমি? তাহলে দুটো বস্তুর প্রয়োগ বিন্দু যেহেতু আলাদা, সেই কারণে এই সিচুয়েশনটা হয়। এত ক্লিয়ার? নিউটনের তৃতীয় গতিসূত্রের আরো একটা ভালো ব্যাখ্যা হচ্ছে, সেটা কি? রকেট। রকেট নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলে এবং রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে। কি করে? এই এই তোমরা দাঁড়াও, সাইকেল এখন ঢোকাবে না, নাহলে সাইকেল একদম আগে নিয়ে যাও, একদম আগে, ওরা সাইকেল বার করবে আগে। যদি রকেটের কার্যনীতিটা একটু দেখি আমরা, নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনটেন করে এখানে কিভাবে? দেখো, এটা যদি রকেট হয়, ভালো করে দেখবে, রকেটের এখানে একটা দহন কক্ষ থাকে, এই দহন কক্ষে কি হয়, আগুন জ্বলে এবং এখান থেকে প্রচন্ড দ্রুত গতিতে গ্যাস নির্গত হয়, হ্যাঁ না বলো? তাহলে এই যে গ্যাস নির্গত হচ্ছে, তার মানে রকেটটা বায়ুর ওপর কি প্রয়োগ করলো? ক্রিয়া, হ্যাঁ না বলো? তাই লজিক্যালি বায়ু ও রকেটের ওপর কি প্রয়োগ করবে? প্রতিক্রিয়া। তার ফলে বায়ুটা এইদিকে বেরোবে আর রকেট কোন দিকে যাবে? সেই জন্য রকেট কি আকাশের দিকে উপরে উঠতে পারে, ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য। তবে মাথায় রাখবে, রকেট রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রকে মেনে চলে। নিউটনের যে দ্বিতীয় গতিসূত্রটা আমরা পড়লাম, কি পড়েছিলাম? এফ সমান এম ইন্টু এ। এই সূত্রটা কেবলমাত্র ধ্রুবক ভর বা যেখানে ভর পরিবর্তনশীল নয় সেক্ষেত্রে প্রযোজ্য। ভর পরিবর্তনশীল তো হতে পারে, উদাহরণ দিচ্ছি, এই জায়গাটায় হবে, ভর পরিবর্তনশীল হতে পারে না? হতেই পারে। এই যে রকেটের মধ্যে থেকে জ্বালানি আস্তে আস্তে কমছে, তাহলে এর কি ভর আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে না? হচ্ছে। তখন কিন্তু এই সূত্র আর প্রয়োগ করা যাবে না। তার মানে মাথায় রাখবো, নিউটনের এই সূত্র ক্যাপিটাল এফ সমান এম এ, এটা শুধুমাত্র ধ্রুবক ভরের ক্ষেত্রে প্রযোজ্য। এমন জায়গা যেখানে ভর পরিবর্তনশীল হচ্ছে সেক্ষেত্রে এই সূত্র প্রয়োগ করা যাবে না। যেমন ধরো কনভেয়ার বেল্ট, কনভেয়ার বেল্টে দেখবে পেপসি অনেক সময় ঢোকানো হয় নাকি, এরকম করে পেপসির বোতল থাকে, তো কনভেয়ার বেল্টে যখন পেপসি ঢোকানো হচ্ছে তাহলে তার ভর কি বাড়ছে? ভর বাড়ছে বলে এই জায়গাটায় নিউটনের এই সূত্র প্রয়োগ করা যাবে না, বরং তখন নিউটনের এই সূত্রটা আমরা ইউজ করি, ডেল্টা পি ডেল্টা টি। এটা ক্লাস 11-এ আছে।
ডেল্টা পি ডেল্টা টি, এই সূত্রটাকে বরং প্রয়োগ করি আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রের ক্ষেত্রে। সো মাথায় রাখবো আমরা যখন ভর পরিবর্তন হয় তখন কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র কোন রকম ভাবে মোটামুটি এই সূত্র অ্যাপ্লাই হয় না। আমরা হাঁটি কিভাবে? নিউটনের তৃতীয় গতিসূত্রকে কাজে লাগিয়ে আমরা যখন এক পা মাটিতে ফেলি তখন আমরা কি করছি? ক্রিয়া করছি। ক্রিয়া করার ফলে আমার প্রতিক্রিয়া বল মাটি আমাকে আবার ঠেলছে। এই প্রতিক্রিয়া বল আছে বলে এই একটা পা আমরা মাটিতে রেখে আরেকটা পাকে তুলতে পারছি। সেই জন্য জলের ক্ষেত্রে এই ক্রিয়া প্রতিক্রিয়াটা পাই না বলে আমরা জলে হাঁটতে পারি না, কিন্তু এই ক্রিয়া প্রতিক্রিয়ার জন্য আমরা হাঁটতে পারছি। আবার তুমি ভাবো বরফে আমাদের হাঁটতে কষ্ট হয়, হ্যাঁ না বলো? কেন? বরফের মধ্যে একটা বল কাজ করে না বা থাকে না, কি বল বলতো? এটা ইয়েস, ঘর্ষণ বল। সেখানে ঘর্ষণ বলের পরিমাণ অনেক কমে যায়, সেজন্য আমরা যদি এরকম পা দিও কিন্তু পিছলে যায় অনেক সময়। সো আমাদের হাঁটার চলার ক্ষেত্রে ঘর্ষণ বল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদি ঘর্ষণ বল না থাকতো তাহলে আমরা কিন্তু হাঁটতে পারতাম না। বুঝতে পেরেছি? তাহলে আমরা কি এই বল চ্যাপ্টার নিউটনের সূত্রটা পুরোপুরি কমপ্লিট করতে পারলাম? যদি কোনো জায়গা বাদ থেকে যায় আমাকে পরে বলতে পারো। আচ্ছা, আরেকটা কথা, বায়ুর বা পাখি আকাশে কিভাবে ওড়ে এটা একটু আলোচনা করে দিই। এই আলোচনাটা আমার মিস্টেক গেছে, ভালো করে দেখো। পাখি কিভাবে আকাশে ওড়ে প্লিজ তাকাও। দেখো, এটা ধরো একটা পাখি, আমি ভালো করে পাখি আঁকতে জানি না। কাইন্ড অফ একটা পাখি, যে কোনো একটা। পাখি লাগছে না, কাইন্ড অফ চুড়াইল লাগছে, হোয়াটএভার। এবার ধরো পাখি যখন তার দুটো ডানা মেলে রয়েছে, ডানা মেলে রইলে পাখি কি করে? বায়ুর উপর বল প্রয়োগ করে, ইয়েস অর নো? তাহলে বায়ুর উপর ধরো এই দিক দিয়ে একটা বল প্রয়োগ করলো, এদিক দিয়ে একটা বল প্রয়োগ করলো। তাহলে বায়ুর উপর যখন বল প্রয়োগ করলো, এই দুটো কি ক্রিয়া, হ্যাঁ না বলো? তাহলে বায়ু ওকে কি ফেরত দেবে? তাহলে বায়ু ওকে ফেরত দিচ্ছে এইভাবে প্রতিক্রিয়া, হ্যাঁ না বলো? এইভাবে ফেরত দিচ্ছে কি? প্রতিক্রিয়া। এটাকে একটু আগে দেখেছি, মনে হচ্ছে যেন একটা সামান্তরিক, হ্যাঁ না বলো? তাহলে এই সামান্তরিকটাকে যদি যোগ করা হয়, দেখো তো এরকম কিছু দাঁড়ায় কিনা, হ্যাঁ না বলো? তাহলে পাখি কোন দিকে এগোবে? সোজা এগোবে। কেন? এই দুটো বলের যোগফল বরাবর, ইয়েস অর নো? কারণ এই দুটো বল তখন আর কাজ করবে না, তখন কাজ করছে কোনটা? এইটা। এইভাবে পাখি আকাশে ওড়ে। তাহলে পাখি কি শূন্য স্থানে উঠতে পারবে? কেন পারবে? শূন্য স্থানে বায়ু আছে, তো বায়ু না থাকলে ক্রিয়া প্রতিক্রিয়া পাবে কোথায়? তাহলে শূন্যস্থানে পাখি আকাশে উঠতে পারবে না, কারণ সেখানে ক্রিয়া প্রতিক্রিয়া নাই, সেজন্য পাখি আকাশে উঠতে পারবে না। প্রথম কথা। দ্বিতীয় কথা, আবে ও প্রথমেই মরবে, অক্সিজেন নাই, ও শ্বাস নিতে পারবে না, পাখা মেলা তো দূরের কথা। তাই কথা উল্লেখ করে দিও পরীক্ষায় যে স্যার ও প্রথমে আগে মরবে, ওরা তো পরের কথা, অক্সিজেনই তো নাই, ও বাঁচবে কি করে? এত কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আমরা নিউটনের সূত্র প্রসেস করলাম। হ্যাঁ হ্যাঁ, স্যারকে বলবি আগে, বিশেষ করে তোদের স্কুলে স্যারকে আগে দরকার। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? কোন ডাউট আছে? কিছু এনিথিং ডাউট নেই?